বড়রা হলুদ দেয়াতে তারা কেউ এদিকে আসেনি, দূরে দাঁড়িয়েছিল। পরিস্থিতি আগেই বুঝে এসে সে ঈশা ও আনিকাকে উঠে যেতে বলল। এখানে এখন ছেলেদের হুড়োহুড়ি লেগে পড়বে, তাই মেয়েদের আলাদাভাবে অন্যদিকে যেতে বলল সে। তখনই সেখানে উপস্থিত হলো শুভ্রতা, সাথে ঈশা ও আর্নিকার মামাতো বোন ও তাদের কিছু কাজিন। সবাই মিলে তাদের নিয়ে গেল অন্য সাইডে। হলুদ অনুষ্ঠান একসাথে করা হলেও মেয়েরা আলাদাভাবে উদযাপন করবে এবং ছেলেরা আলাদাভাবে। মেয়েদের ওখানে কোনো ছেলে উপস্থিত থাকবে না এবং ছেলেদের এখানেও কোনো মেয়ে উপস্থিত থাকবে না। শালীনতা বজায় রাখতেই এই সিদ্ধান্ত নিয়েছে বাড়ির কর্তারা। বেশ আনন্দ হইহুল্লোড়ে কাটলো তাদের সেই সন্ধ্যাটুকু। স্মৃতির পাতায় জমা হলো এক সুখময় সন্ধ্যার কাহিনী, যেথায় শুধুই সবটুকু সুখ কুড়িয়ে নেয়ার এক অবিচ্ছেদ্য প্রহর। আর্নিকা ঈশাও মেতে উঠল সেই সুখটুকুর প্রতিটা ফোঁটা নিজের মনের মাঝে সাজিয়ে নিতে। এত এত আনন্দ উচ্ছ্বাসের মাঝেও কেউ একজন দূর থেকেই দাঁড়িয়ে দেখল তার প্রিয় নারীকে। চোখে বোধহয় তার কিছুটা উদাসীনতা ও মলিনতার ছাপ, তবে প্রিয় নারীর চোখে লেপ্টে থাকা খুশিটুকু দেখে সে নিঃশব্দে দীর্ঘশ্বাস ফেলে চোখ সরিয়ে নিল আশরাফ। এই নারী যে অন্যের আমানত, তাকে দেখাও যে পাপ। জেনে বুঝে এই পাপ করতে চায় না সে। নতুন দিনের সূচনার সঙ্গ শুরু হলো এক নতুন খুশির জোয়ার। মেঘমুক্ত এক নীলিমা আকাশে উজ্জ্বল সূর্যের দেখা মিলেছে আজ। সময় এখন ঠিক 12টার ঘরে। ঘুম থেকে উঠেই একেবারে স্নান করে খেয়ে দিয়ে রেডি হতে শুরু করেছে আর্নিকা। কাল গায়ে হলুদের অনুষ্ঠান শেষ হয়ে অনেক রাত করে ঘুমানোর জন্য সকালে ঘুম থেকে উঠতে তাদের কিছুটা দেরি হয়েছে। তাই তো একেবারে উঠে স্নান করে বিয়ের জন্য রেডি হতে শুরু করেছে সে। এই মুহূর্তে সে চৌধুরী বাড়িতেই আছে, ঈশাও নিজের বাবার বাড়িতেই আছে এখন। একসাথে থাকতে চাইলেও এই আশা পূরণ হয়নি তাদের। তবে এতেও অখুশি নয় তারা। 2টো থেকে 3টের মাঝেই তাদের কমিউনিটি সেন্টারে উপস্থিত হতে হবে, তাই তো মেকআপ আর্টিস্টের নির্দেশে বসে পড়েছে ব্রাইডাল মেকআপ নিতে। শুভ্রের যদিও এইসবে আপত্তি ছিল, তারপরেও মেনে নিয়েছে সে। তবে বারংবার বলে দিয়েছে মেকআপ যেন ভারী না হয়, সিম্পলের মাঝেই যেন থাকে। মেকআপ আর্টিস্ট সেই অনুযায়ী নিজের কাজ চালিয়ে যাচ্ছে। আর্নিকার পরনে হোয়াইট কালার ও গোল্ডেন পাড়ের একটি গর্জিয়াস শাড়ি, সাথে হোয়াইট কালার ওড়না, সাথে ব্লু অ্যান্ড হোয়াইট পাথরের গলার হার, কানের ইয়াররিং সহ মাথায় দেখলে, যা সবই শুভ্রের পছন্দ করে দেয়া। মুখে ভারী মেকআপ না হলেও কিছুটা মেকআপের আলাপন। কোমর সমান চুলগুলো নিচের দিকে কার্ল করে ছেড়ে দেয়া। শুভ্র মন মতো এক অপরূপা যেন সে। অন্যদিকে ঈশা রেডি হচ্ছে তার বাড়িতে, সেখানেও মেকআপ আর্টিস্ট পাঠানো হয়েছে। তাকে সাজানোর সবকিছুই অনেক আগেই বুঝিয়ে দিয়েছে তাদের, তাই খুব একটা চাপ হয়নি ঈশার। নিশ্চিন্তে বসে আছে সে, সম্পূর্ণ সাজ শেষ করে তার চুল ঠিক করে দিচ্ছে এক তরুণী। ঈশার পরনে একটি মেজেন্টা কালারের শাড়ি, সাথে ম্যাচিং ওড়না ও হোয়াইট কালার কম্বিনেশনের অর্নামেন্টস। আয়নায় নিজের প্রতিবিম্ব দেখার মাঝেই ঈশার ফোনটি বেজে উঠল উচ্চ স্বরে। হাত বাড়িয়ে টেবিলের উপর থেকে মোবাইলটি উঠিয়ে নিতেই ভেসে উঠল আহনি নামটি। মুস্কি হেসে কল রিসিভ করল ঈশা। ওপাশ থেকে ভেসে এলো এক পুলক কণ্ঠ। তুই তৈরি ঈশা? ঈশা মুস্কি হেসে বলল, হ্যাঁ, তৈরি। ভালো। আর হ্যাঁ, বেশি সাজতে হবে না আবার, না হলে আমার দুর্বল হার্টের ভাইয়া তোকে দেখেই হার্ট অ্যাটাক করবে। আর্নিকার এরূপ বাক্যে ঈশা কিছুটা লজ্জা পেল, তবে তাকে বুঝতে না দিয়ে সেও খানিকটা হেসে হেসে বলল, এ কথা আমায় না বলে নিজেকে বল তুই। কালকে যা দেখলাম, আজ না জানি কি হয়। ঈশার কথায় আর্নিকার কালকের কথা মনে পড়তেই লজ্জা পেল সে, সাথে শুভ্রের প্রতি রাগ হলো তার। লোকটা কাল এমন না করলে তাকে আজ ঈশা এভাবে লজ্জা দিতে পারত না। কেউ না দেখলেও ঈশার নজরে ঠিকই পড়ে। হ্যাঁ, কালকের ঘটনা, তাই তো সেই কাল রাত থেকে তাকে লজ্জা দিতে দিতে নাজেহাল অবস্থা করেছে। আর্নিকা দ্রুত এই প্রসঙ্গ পাল্টাতে চাইলেও তাই বলল, এত কথা বলিস না তো, তাড়াতাড়ি রওনা দে, আমরা এখনই রওনা দেব। কথাটা শেষ করে আর এক মুহূর্ত দাঁড়ালো না আর্নিকা। ফট করে কল কেটে দিল সে। ঈশাও আর কিছু বলল না, ফোনের দিকে তাকিয়ে মুস্কি হাসতে থাকলো। তখনই মেসেজ আসলো অনিকের থেকে। ঈশা চারিদিকে নজর বোলালো, সবাইকে নিজ নিজ কাজে ব্যস্ত দেখে মেসেজটা ওপেন করতেই দেখা গেল একটি ছোট্ট বার্তা। মোবাইল কাছে থাকলে কল করো জান। ঈশা ছোট্ট করে রিপ্লাই দিল। কেন? ওপাশ থেকে উত্তর আসলো। তোমায় বউ সাজে দেখবো। ঈশা হাসলো, তারপর রিপ্লাই দিল। একবারে সামনে থেকে দেখে নেবেন মশাই।
মেসেজটা সিন হতেই কিছু টাইপিং করা দেখা গেল, তবে সেই মেসেজের অপেক্ষায় থাকলো না ঈশা। নেট অফ করে মোবাইল বন্ধ করে রাখলো সে। অধরক্ষণ তার হাসির রেখা স্পষ্ট হয়ে উঠল আরও। তখনই তার পাশে থাকা তার মামাতো বোন মীরা বলে উঠল। ঈশা আবারও লজ্জায় মূর্ছা গেল, কিছু বলল না আর। সময় তখন বিকেল ৩টা। চারিদিকে যখন অপরাহ্ন আগমন ঘনিয়েছে, কমিউনিটি সেন্টারের আলোকসজ্জায় সজ্জিত হয়েছে চারিদিকে এক চোখ ধাঁধানো মনোরম দৃশ্য তৈরি হয়েছে। রাজকীয় পরিবেশ তৈরি করতে সিল্ক সাদা ও নরম প্যাস্টেলের রঙের মখমলের মতো বিলাসবহুল কাপড়ে আচ্ছাদিত করা হয়েছে চারপাশ। তার সাথে তাজা গোলাপ, লিলি ও অর্কিড ব্যবহার করা হয়েছে। উষ্ণ এবং নরম আলোয় স্টিক লাইট উজ্জ্বল পরিবেশ তৈরি করেছে। বিশাল বড় কমিউনিটি সেন্টারে আজ আনাচে কানাচে মানুষের জমজমাট হওয়ার কথা নয় কি। ৩ পরিবারের সমস্ত অতিথি, সাথে খান ইন্ডাস্ট্রির সমস্ত স্টাফ নিমন্ত্রিত এখানে। প্রায় প্রত্যেকে উপস্থিত হলেও যাদের নিয়ে এই জমজমাট অনুষ্ঠান তারাই এখনও এসে পৌঁছয়নি এখানে। বড় করে সাজানো স্টেজ আপাতত খালি পড়ে আছে, তবে খুব বেশি সময় আর তা স্থায়ী হলো না। হঠাৎই চারদিকে হৈহুল্লোড় উঠল, বরবউ এসে গেছে। কিছুটা অদ্ভুত বিয়েবাড়ি। প্রত্যেক বিয়েবাড়িতে সবার মুখে কথা থাকে বর এসেছে, বর এসেছে, কিন্তু এখানের পরিস্থিতি ভিন্ন। সবার মুখে বিস্তর হাসির সাথে একটার কথা, বরবউ এসেছে। বৃহৎ কক্ষে সাজানো স্টেজের সামনে লম্বা করে বিছানো লাল কার্পেট। তার দুধারে সারিবদ্ধ হয়ে বেশ কয়েকজন দাঁড়িয়ে আছে, হাতে তাদের লাল গোলাপের পাপড়ি। তার পাশে অসংখ্য মানুষের আনাগোনা। সকলের দৃষ্টি নিবদ্ধ রেড কার্পেটের ওপর দিয়ে হেঁটে আসা 2 দম্পতির পানে। আনিকার হাত ধরে ধীরে ধীরে কদমে এগিয়ে চলছে শুভ্র। পরনে তার অফ হোয়াইট শেরওয়ানি, মাথায় পাগড়ি। ডান হাতে আনিকার বাঁ হাত আঁকড়ে ধরে এগিয়ে চলছে সামনের দিকে। মুখে তার সেই চিরচেনা পরিচিত গাম্ভীর্য ও দৃঢ়তা থাকলেও চোখে তার নমনীয়তা ও সূক্ষ্ম হাসির রেখা স্পষ্ট। শুভ্রের পাশেই আনিকা, তার পায়ের সাথে পা মিলিয়ে ধীর কদমে এগিয়ে চলছে সে। অদরকণে লেগে আছে তার বিস্তর হাসি, চোখে কিছুটা লজ্জা ভাব। আনিকার পাশে ঈশা এবং ঈশার পাশেই অনিক, তার বাঁ হাতে ঈশার ডান হাত আঁকড়ে ধরে সামনের দিকে এগিয়ে চলছে সে। তার পরনে হোয়াইট ও গোল্ডেন কালারের শেরওয়ানি, মাথায় পাগড়ি। অদরকণে সূক্ষ্ম এক হাসির রেখা, তার প্রিয় নারীটিকে নিজের করে পাওয়ার সুখ স্পষ্ট তাতে। ঈশাও তার সাথে কদমে কদম মিলিয়ে এগিয়ে চলছে। প্রিয় পুরুষটির পানে আর চোখে তাকিয়ে লজ্জা মিশ্রিত হেসে আবারও এগিয়ে চলল সামনে। তাদের ওপর তখন গোলাপ ফুলের পাপড়ির বর্ষণ, যেন ফুলের রাজ্যের এক অভিনব পথে হেঁটে চলেছে তারা। স্টেজে গিয়ে বসলেই কিছু সময়ের মাঝে কাজী সাহেব উপস্থিত হলো সেখানে। আবারও নতুনভাবে ইসলামিক ধারায় বিয়ে পড়ানো হলো তাদের। প্রথমে শুভ্র ও আর্নিকার পাশে এসে বসেছে শুভ্রতা, আর তাদের ঘিরে দাঁড়িয়ে আছে আজাদ চৌধুরী, আমিনাত চৌধুরী ও আব্দুল রহমান ও আলিশা রহমান। সাহিল খান ও সুমি খান শুভ্রের পাশে। আর্নিকাকে কবুল বলতে বলা হলে একবার তাকালো তার পাশে বসা শুভ্রের দিকে। প্রথমবারের ন্যায় এবার মনের মাঝে কোনো সংকোচ বা দ্বিধা হলো না। তার অদের কোণে হাসি ফুটিয়ে 3 বার এই পবিত্র শব্দটি উচ্চারণ করল সে। এবার আর তার চোখের কোণে জল জমল না, বরং অধর কোণে হাসি বিস্তার হলো। বিবাহ সম্পূর্ণ হতেই শুভ্রতা বলল, তোমাদের বিয়েটা একটু বেশি ইউনিক ভাবি। আরিকা তার দিকে তাকালো। তার দৃষ্টি দেখে শুভ্রের এক কাজিন, অর্থাৎ তার মামাতো বোন মাইরা বলে উঠল। তার কথায় হেসে উঠল সবাই, বাড়ির বড়রাও বাদ গেলেন না তাতে। এবার কাজী সাহেব এগিয়ে গেলেন অনিক ও ঈশার দিকে, সাথে বাকি সবাই আসলো সেখানে। ঈশাকে কবুল বলতে বলা হলে সে এক পলক তাকালো বাবা মায়ের দিকে। চোখের কোণে জল চিকচিক করে উঠছে তার, তবে অধর কোণে হাসি বজায় রেখে সে আবারও একবার নিজেকে বেঁধে নিল অনিক নামক প্রিয় পুরুষের সাথে। তারপর অনিক ও শান্তভাবে 3 কবুল বলে নিজেকে আবারও একবার ঈশার নামে করে দিল। কাজী সাহেব উঠে যেতেই সময় বুঝে অনেক এগিয়ে আসলো ঈশার দিকে। আলতো হাতে সদ্য বিবাহিত স্ত্রীর হাত ধরে ধীরে মোহিত কণ্ঠে বলল, আমার জীবনে আবারও একবার তোমার স্বাগতম বউ। ঈশা তাকালো অনিকের দিকে, চোখে চোখ রেখে হাসল সে। কোনো জবাব দিল না। দূর দূর থেকেই তা দেখলেও আশরাফ। বুকটা কেমন ভার হয়ে আছে তার।
নিঃশ্বাস নিতেও বোধহয় কষ্ট হচ্ছে কিছুটা, যেন গলা চেপে ধরে আছে কেউ। কি একদম বন্ধকর পরিস্থিতি তার। বড় বড় শ্বাস নিয়ে নিজেকে সামলানোর ব্যর্থ প্রয়াস চালালো আশরাফ। ঈশা ও অনিকের থেকে দৃষ্টি সরালো সে। এই অনুভূতির থেকে দূরে থাকতেই তো বিয়েতে থাকতে চায়নি সে। কিন্তু শুভ্রের হাজার কথায় আর না করতে পারেনি। ছোট থেকে একসাথে বড় হয়েছে তারা, সবসময় একে অপরের পাশে ছিল। এখন যদি তার এই বিশেষ দিনে শুভ্রের সাথে সে না থাকে, তাহলে যে তার নিজেরও খারাপ লাগবে। তাই তো নিজের মনের মাঝে থাকা সমস্ত অনুভূতিটি মাটি চাপা দিয়ে এখানে উপস্থিত হয়ে সে নিজেকে যতটা সম্ভব স্বাভাবিক রাখার চেষ্টা করেছে। কিন্তু চাইলেও কি সব সম্ভব? যাকে নিজের অর্ধাঙ্গিনী রূপে কল্পনা করেছে, এখন সে অন্যের ঘরের রানী, অন্যের ঘরে নিজের রাজত্ব চালাবে সে। অন্য একজন তাকে ভালোবেসে যাবে, তা কি আদৌ মানা সম্ভব? সম্ভব নয় তো। তাই তো তার এমন দম বন্ধ করবে বিদঘুটে অনুভূতি হচ্ছে তার। এর থেকে নিস্তার নিতেই তো আজ রাতের ফ্লাইটে লন্ডন পাড়ি জমাবে সে। আগের টিকিট শুভ্রের জোরে ক্যান্সেল করলেও আবার ফ্লাইট বুকিং করেছে সে। শুভ্র অবশ্য বাধা দিতে চেয়েও পারেনি, আর মেনে নিয়েছে সে। দূরে গিয়ে যদি নিজেকে গুছিয়ে উঠতে পারে তাহলে ভুল কি? যাক না, নিজেকে একটু গুছিয়ে নিয়ে ফিরে আসবে না হয়। আশরাফ নিজেকেই কত কিছু বলে নিজেকে সামলালো। কয়েকবার ঢোক গিলিয়ে ধীর পায়ে এগিয়ে গেল স্টেজের দিকে। ঈশা ও অনিকের সামনে গিয়ে দাঁড়িয়ে মাঝারি সাইজের বক্স তাদের দিকে এগিয়ে জোরপূর্বক মুখে হাসি ফুটিয়ে তুলে বলল, নতুন জীবনের অনেক শুভেচ্ছা। আগামী জীবন ভালো কাটুক তোমাদের। তারপর একটু থেমে সে আবারও বলল, আমার তরফ থেকে ছোট্ট একটি উপহার তোমাদের জন্য। অনেক তাকালো আশরাফের দিকে, সৌজন্যমূলক হেসে বক্সটি হাতে নিয়ে বলল। ধন্যবাদ। আশরাফ মৃদু হাসার চেষ্টা করলো, অনেক কিছু বলতে গিয়েও পারল না। হালকা ঢোক গিলে খুব ছোট করে বলল, আগলে রেখো বউকে। অনেক আবারও খানিক হাসলো, ঈশার দিকে তাকিয়ে বলল, নিজের প্রাণের খেয়াল প্রত্যেকে রাখি। অনিকের উত্তরের অপেক্ষা করেনি আশরাফ। নিজ বাক্য শেষ করেই সে দ্রুত পায়ে প্রস্থান করেছে সেখান থেকে। ধরণীতে তখন সন্ধ্যা আর আগমন হয়েছে বেশ কিছুক্ষণ আগে। সময়ের কাঁটা পৌঁছেছে সাতের ঘরে। বিয়েবাড়ির আনন্দ উৎসব সবকিছুর অবসান যেন এই বিদায় বেলা শব্দের দ্বারাই হয়। আনন্দ উচ্ছ্বাস হই হুল্লোড় ফটোশুট খাওয়া দাওয়া সব শেষে এখন বিদায় বেলার আগমন হয়েছে সবে। মা আলিশা রহমানকে জড়িয়ে ধরে কেঁদে চলেছে ঈশা। তার থেকে খানিকটা দূরে দাঁড়িয়ে আছে আনিকা। আখিজোড়া হতে অনবরত বয়ে চলেছে অশ্রুধারা। না, সে নিজের বিদায়ের জন্য কাছে না। তার তো প্রায় অভ্যাস গড়ে উঠেছে বাবা মাকে ছেড়ে শ্বশুর বাড়িতে থাকার। সে তো কাছে ঈশার কান্না দেখে, যা দেখে বিরক্ত শুভ্র। সে ভেবে পায় না এত মাস তার সাথে তাদের বাড়িতে থেকেও কি এই বিদায় বেলায় এরকম কেঁদে কেঁদে নাকের জল চোখের জল এক করার মানে আছে। কিন্তু সে তো আর জানে না তার প্রাণপ্রিয় নারী ঠিক কেন কান্না করছে। জানলে হয়তো আর বিরক্ত হতো না। শুভ্র এগিয়ে আসলো আনিকার দিকে, তার দিকে কিছুটা ঝুঁকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, এইভাবে কান্না করে কি আছে? তুমি কি আজ প্রথম শ্বশুর বাড়িতে যাচ্ছ? আনিকা তাকালো তার দিকে। পুরুষটির রাগী আদল দেখে খানিক ভয় পেলেও তার কথায় বিরক্ত হয়ে কান্না মিশ্রিত কণ্ঠে বলল, মোবাইল কাছে থাকলে কল করো যান। কান্নার মাঝে ডিস্টার্ব করছেন কেন? শুভ্র কটমট করে তাকালো মেয়েটার দিকে। এই মেয়ে কান্নায় যে তার বুকে ব্যথা হয় তা কি বোঝে নাই মেয়ে? আবার বলছে কিনা সে তার কান্নায় ডিস্টার্ব করছে। রাগে ধমক দিতে চাইলো শুভ্র, তবে আশেপাশে তাকিয়ে নিজেকে দমালো। এই মেয়ে কি সে পরে দেখে নেবে এই ভেবে, তবে তাকে হুঁশিয়ারি দিতে ভুলল না সে। কাঁদো, যত কাঁদো, তবে মনে রেখো এখন যতটা কাঁদবে তার থেকেও দ্বিগুণ আমি তোমায় কাঁদাবো আজ। আনিকা যেন শুনলই না তার কথা। সে তো মনোযোগ সহকারে কাঁদতে ব্যস্ত। ঈশা যখন তার মাকে ছেড়ে তার বাবার কাছে এসে তার বুকে মাথা রেখে দুহাত কোমর জড়িয়ে ধরে কান্না করছে, আব্দুর রহমান তখন ঢোক গিলছেন বারংবার। আখিজোড়া লাল হয়ে উঠেছে তার। হয়তো কান্না চেপে রাখার ফলস্বরূপ এমন হয়ে উঠেছে। তবে খুব বেশি সময় নিজেকে আর সামলাতে পারলেন না তিনি। অবাধ্য অশ্রুরা গড়িয়ে পড়ল গাল বেয়ে। মেয়ের মাথায় হাত বুলিয়ে তিনি ধরে আসা কণ্ঠে বললেন, কাঁদে না মা, বাবা তোমার কাছে যাবে তো? ঈশার কি আর সেসব সান্ত্বনা শোনার সময় আছে? সে তো কেঁদেই যাচ্ছে সমান তালে। আব্দুল রহমান তাকে বোঝালো কিছুক্ষণ, শেষে বাধ্য হয়ে কান্নারত অবস্থাতেই মেয়েকে বুক থেকে উঠিয়ে এক হাতে জড়িয়ে নিয়ে দুকদম এগিয়ে আসলেন অনিকের দিকে। অনিকের এক হাতে ঈশার হাত তুলে দিয়ে জড়ানো কণ্ঠে বললেন,
মেয়েটার খেয়াল রেখো বাবা। রাজকন্যার মতো না হলেও বড়ই আদরে বড় করেছি তাকে। ভুল করলে ক্ষমা করো, কষ্ট দিও না। অনেক শক্ত করলে ধরল ঈশার নরম হাত, নিচু স্বরে বলল। আপনার কথা রাখার সম্পূর্ণ চেষ্টা করবো ইনশাল্লাহ। ঈশাকে নিয়ে গাড়িতে উঠে বসলো অনেক। আব্দুল রহমান শান্ত চোখে চেয়ে রইলেন। কাঁধে স্পর্শ পেতেই ঘুরে দাঁড়ালেন তিনি। আজাদ চৌধুরীকে দেখে তার হাত ধরে লম্বা শ্বাস টেনে কান্না চেপে জড়ানো কণ্ঠে বললেন। মেয়েটাকে একটু মানিয়ে নেবেন ভাই। ছোট সে, সব কিছু হয়তো সামলাতে পারবে না। ভুল করলে একটু শিখিয়ে দিবেন। আজাদ চৌধুরী তার হাতে হাত রেখে আশ্বস্ত করে বললেন। ইশামা আমাদের বাড়ির আর এক মেয়ে হয়ে যাবে ভাই, নিশ্চিন্তে থাকবেন। আজাদ চৌধুরী এবার এগিয়ে আসলেন আর্নিকার দিকে। আলতো হাতে মেয়ের চোখের জল মুছে দিয়ে বললেন। কাঁদে না মা, যাও গাড়িতে উঠো, দেরি হচ্ছে তো। আর্নিকা কিছু বলল না, দু হাতে বাবাকে জড়িয়ে ধরল সে। তখনই সেখানে উপস্থিত হলো শুভ্র। শ্বশুর মশাইয়ের থেকে অনুমতি নিয়ে আর্নিকাকে নিজের দিকে ঘুরিয়ে হঠাৎ দু হাতে কোলে তুলে নিল সে। মেয়েটা চমকে উঠে তার গলা জড়িয়ে ধরল। আতঙ্কিত হয়ে কিছু বলতে চাইলে শুভ্রের রাগী দৃষ্টি দেখে আর কিছুই বলতে পারল না সে। রাত্রি তখন প্রথম প্রহর। কাজিনদের এক প্রকার ঝগড়া ও আবদার মিটিয়ে বহু প্রতীক্ষার পর নিজ কক্ষে প্রবেশ করল অনেক। কক্ষে ঢুকে দরজা লাগিয়ে হাফ ছেড়ে বাঁচল যেন। সেই 1 ঘন্টা যাবৎ তাদের সাথে কথা কাটাকাটি চলেছে অনেকের। তারা বলেছে 50,000 টাকা না দিলে অনেককে কক্ষে ঢুকতে দেবে না আজ। অন্যদিকে অনেক তাদের 20,000 টাকা হাতে ধরিয়ে দিয়েছে। নিজের ঘরে ঢোকার জন্য সে কিছুতেই এত টাকা দেবে না। 20,000 টাকা যে দিয়েছে এটাই কি অনেক নয়? কিন্তু এতে তারা কিছুতেই মানবে না। অনেক এক প্রকার ঝগড়া বিবাদ করে নিজের কক্ষে ঢুকেছে। বাইরের থেকে এখনো তাদের কথাবার্তা শোনা যাচ্ছে। এখনো অনেককে বকে যাচ্ছে তারা। অনেক সেদিকে কান দিল না, আর লম্বা এক শ্বাস টেনে পেছন ফিরে চাইল লাল গোলাপ ফুলে সজ্জিত বিছানার দিকে। মুহূর্তেই হৃদয় স্পন্দন বহুগুণ বাড়ল তার। চোখে একরাশ মুগ্ধতা ছড়ালো হৃদয় জুড়ে। শীতল এক স্রোত বয়ে চলেছে তার। ফুলে সজ্জিত বিছানার উপর বসে থাকা নাইটি যেন তার ব্যক্তিগত ফুল হয়ে বসে আছে সেথায়। ধীর পায়ে এগিয়ে আসলো অনেক। তার এগিয়ে আসা আর চোখেই ঘোমটার নিচ থেকে পরক করল ঈশা। হৃস্পন্দন অস্বাভাবিক, তার বুকের মাঝে যেন কেউ ঢাক পেটাচ্ছে। এত অস্থিরতার কারণ বুঝল না মেয়েটি। এই কক্ষেই এই পুরুষটির সাথেই তো টানা 18 দিন ছিল সে। আজ প্রথম তো নয়, তাহলে এত লজ্জা সংকোচ অস্থিরতাই বা কেন হচ্ছে তার? এসব ভেবে নিজের উপরেই বিরক্ত ঈশা। এই অস্বাভাবিক অস্থিরতায় হাতগুলিও কাঁপছে যেন তার। সেই কম্পন স্থির করতেই বোধহয় পুরুষটি এগিয়ে এসে শক্ত করে ধরল তার কম্পনরত হাত দুটি। ঈশা কেঁপে উঠল। স্থির হয়ে বসে থাকলো সে। তার দাদির শত বুঝিয়ে দেওয়ার পরেও সালাম দিতে ভুলে গেল সে। অনেকে এক হাতে তার হাত ধরে অপর হাতে মাথায় দেয়া ঘোমটার ন্যায় শাড়ির আঁচলটি সরিয়ে দিয়ে মুগ্ধ হয়ে কিছু পল তাকিয়ে থেকে মৃদু স্বরে বলল। মাশাল্লাহ, আমার জীবনে দেখা শ্রেষ্ঠতম সুন্দরী নারী তুমি বউ। ঈশার অধর কোণে হাসির রেখা ফুটে উঠল। দুগালে তার রক্তিম আভা ছড়ালো। পলক ঝাপটে চোখ তুলে তাকালো তার আখি জোড়ার পানে। কেমন বিমোহিত হলো সে। নিজ অজান্তেই মৃদু স্বরে বলল। আপনিও? চোখে চোখ রেখে অনেক মৃদু কণ্ঠে বলল। কি? ঈশা সহজ স্বীকারোক্তি দিয়ে বলল। অনেক সুন্দর। অনেক ফের শান্ত স্বরে শুধালো। কতটা সুন্দর? ঈশা তার চোখে চোখ রেখেই মৃদু স্বরে বলল। ঠিক যতটা সুন্দর হলে এক ষোড়শী কন্যার কল্পনার জগতে রাজত্ব পাওয়া যায়, যতটা সুন্দর হলে তাকে দেখার জন্য প্রতিদিন প্রতি মুহূর্ত চাতক পাখির ন্যায় অপেক্ষা করা যায়। 3টি বছর শুধুমাত্র তাকে দূর থেকে এক পাক্ষিক ভালোবাসা ভেবে কাটিয়ে দেওয়া যায়। ঠিক যতটা সুন্দর হলে তাকে কল্পনা করেই সুখ অনুভব করা যায়, ঠিক ততটাই বা তারও অধিক সুন্দর আপনি। হৃদয় জুড়ে শীতল পরশ বইল অনেকের। সুখময় অনুভূতির সর্বোচ্চ প্রান্তে পৌঁছলো যেন। কিছুটা এগিয়ে অর্ধাঙ্গিনীর ললাটে অধর ছুঁয়ে ফের তাকালো ঈশার বন্ধ আঁখি জোড়ার পানে। তাকিয়ে থেকেই বলল। ভালোবাসি ওজন, বড্ড ভালোবাসি তোমায়। আমার এই অপরিপূর্ণ জীবন তুমিতেই পরিপূর্ণ। তুমি আমায় সুখে সারা জীবন সুখী থাকতে চাই আমি।
ঈশা হাসলো, কিছু বলল না, আর নিশ্চুপভাবে সুখকর মুহূর্তটাকে হৃদয়ে গেঁথে নিল যেন। অনেকও নিশ্চুপ, অর্ধাঙ্গিনী হাতে হাত রেখে তার আখি জোড়ার পানে নিগুড় দৃষ্টিতে তাকিয়ে থাকে। কতটা সময় পার করলো তা জানা নেই কারো। মন্ত্রমুগ্ধের ন্যায় শুধু তাকিয়েই থাকলো একে অপরের আখি জোড়ার পানে। কিছু সময় পর ঈশা মৃদু কণ্ঠে বলে উঠল, চলুন আগে মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করে নিই। অনেক নিশ্চুপভাবেই মাথা নেড়ে সম্মতি জানালো। বিছানা থেকে নেমে দাঁড়িয়ে ঈশাকে সাহায্য করলো নামতে। মেয়েটার পরনে এখনও সেই বিয়ের ভারী শাড়ি ও গহনা। অনেক তাকে নিয়ে এগিয়ে গেল ড্রেসিং টেবিলের সামনে। ছোট্ট একটা টুলের ওপর বসিয়ে দিয়ে নিজ দায়িত্বেই যত্ন সহকারে এক এক করে সকল গহনা খুলে দিতে লাগলো সে। আর চুলের মাঝে লাগানো হেয়ার ক্লিপ খুলে দিল যত্ন সহকারে। পুরোটা সময় নিশ্চুপ থেকে এক দৃষ্টিতে আয়নায় অনেকের প্রতিবিম্বের দিকে তাকিয়ে রইল ঈশা। সবশেষে একটা শাড়ি ও প্রয়োজনীয় সবকিছু ঈশার হাতে তুলে দিয়ে তাকে ওয়াশরুমে পাঠালো অনেক। ঈশা সম্মতি জানিয়ে এগিয়ে গেল ওয়াশরুমের দিকে। অনেক আগে ফ্রেশ হয়ে নিয়েছে, তাই তার আর সমস্যা হলো না। অপেক্ষা করতে লাগলো ঈশার বেরিয়ে আসার। ঈশা বেরোলো বেশ কিছুটা সময় পর। ওয়াশরুম থেকে বেরিয়ে নজরে আসলো ঘরের এক কোণায় দুটি জায়নামাজ বিছিয়ে তার অপেক্ষায় বসে আছে অনেক। অনেকটাকে দেখেই উঠে এসে বলল, তুমি বসো, আমি আসছি। ঈশা প্রত্যুত্তরে ছোট করে বলে এগিয়ে গেল কাভার্ডের দিকে। নিজের জন্য রাখা বরাদ্দকৃত কাভার্ড খুলে একটা বড় হিজাব বের করে মাথায় দিয়ে সোফায় বসে অপেক্ষা করতে লাগলো অনিকের। অনিক অজু করে আসলে দুজন একসাথে দুরাকাত নফল নামাজ আদায় করলো তারা। রাতের আকাশের সব থেকে সুন্দরতম দৃশ্য চাঁদ ছাড়া যেন বেমানান। সেটা হোক মস্ত বড় এক পূর্ণিমার চাঁদ বা ছোট্ট এক ফালি চাঁদের টুকরো। আজ আকাশে পরিপূর্ণ চাঁদের দেখা না মিললেও অর্ধগোলাকার এক সৌন্দর্য ভরা মিষ্টি চাঁদের দেখা মিলেছে। আর সেই সৌন্দর্যকেই বৃদ্ধি করতে অসংখ্য মিটিমিটি উজ্জ্বল তারা নীলিমা আকাশকে সাজিয়ে তুলেছে যেন। রাতের অন্ধকারে ব্যালকনিতে বসে সেই সৌন্দর্য উপভোগ করছে ঈশা। দৃষ্টি তার সেই সৌদূরে সৌন্দর্য ভরা চন্দ্রিমার পানে। তার পাশে বসে অনেক যে দেখে চলেছে তার ব্যক্তিগত চাঁদকে। দুজনেই নিশ্চুপ, কেউ কোনো কথা বলছে না। এই নীরবতা ভাঙল অনেক। সে হঠাৎ ঈশার কানের পাশে মুখ নামিয়ে ফিস করে বলল, আজ তোমায় নিচের করে নিতে দিবে ঈশাজান। হঠাৎ এমন কণ্ঠে ও আবদারে কেঁপে উঠল ঈশা। প্রত্যুত্তর দেওয়ার আগেই অনেক হঠাৎ তার কোমরে দু হাত পেঁচিয়ে টেনে নিজের কোলে বসিয়ে নিল। হঠাৎ আক্রমণে আরেক দফা চমকালো মেয়েটি। তাকালো পুরুষটির আখি চোরার পানে। কিছু বলার পূর্বেই অনেক তার কপালে কপাল ঠেকিয়ে ফিসফিস করে মৃদু আবদারের স্বরে বলল, আজ তোমায় নিচের করে নিতে দিবে ঈশাজান। স্পন্দন অস্বাভাবিক হারে বৃদ্ধি পেল ঈশার। শরীরের এক কম্পন সৃষ্টি হলো তার। পুরুষটিকে আজ বড়ই পাগলাটে লাগলো তার কাছে। এতদিন তারা একসাথে থাকলেও কখনোই এমন আবদার করেনি অনেক। কাছাকাছি থাকলেও তাদের মাঝে দূরত্বের এক দেয়াল ছিল বেশ শক্তপোক্ত। অনেকের কাছে আশা ছিল শুধুই তাকে রাতে জড়িয়ে ধরে ঘুমানো ও হুটহাট তার কপাল ও গালে অধৈর্যরা ছুঁয়ে দেয়া। এর বেশি আর কিছুই নয়। আজই প্রথম এমন এক অনিবার্য আবদার তার, যা না করার কোনো কারণ বা ইচ্ছে ঈশার নেই। সে তো অনেক আগেই নিজেকে তার নামে উৎসর্গ করেছে। সেটাই এই আবদার না মানার কোনো অবকাশ নেই আর। ঈশা সম্মতি দিতে চায়, তবে ভাষা খুঁজে পায় না মেয়েটি। অনেক বড়ই অধৈর্য হয়ে আবারও বলল, আজ না করে ঈশা আঁখিজোড়া বন্ধ করে মাথা নেড়ে সম্মতি জানায় আবার। তৎক্ষণাৎ পুরুষটির বুকে মুখ লুকায় সে। অনেক হাসে ঈশাকে জ্বালাতে আবারও বলে, আজ না করে না জান। বলো ঈশাজান, ওই নিচের করে নিবে। কি বলো জান, বুঝি না তো। ঈশা বেশ বুঝলো পুরুষটি তার মজা নিচ্ছে। সে মৃদু কামড় দিল অনিকের বুকে। অনেক হালকা চিনচিনে ব্যথাতেও হাসলো। ঈশার চিবুক ধরে তাকে নিজের বুক থেকে উঠিয়ে চোখে চোখ রেখে বলল, আজ অনেক চৌধুরীর ভালোবাসার তীব্রতা তুমি জানবে বউজান। বাক্যটি বলতে সময় লাগলেও অর্ধাঙ্গিনীর অধৈর্যরা নিজ আয়ত্তে নিতে সময় ব্যয় করল না পুরুষটি। ঈশা নিজেও সম্মতি জানিয়ে দুহাতে জড়িয়ে ধরল তার ঘাড় ও চুলের কিছু অংশ। সময় তখন রাতের দ্বীপপহর।
নিজেদের কক্ষের বিছানায় মাঝে বসে আছে আনিকা। চারিদিকে গোলাপ রজনীগন্ধা ফুলের সমাহার, সাথে ছোট ছোট ক্যান্ডেল লাইটের মৃদু আলোয় আলোকিত চারপাশ। মিষ্টি এক মন মাতানো সুঘ্রাণ বিমোহিত করে তুলেছে চারপাশ। কক্ষে ঢুকে বেশ কিছুক্ষণ অবাক হয়ে চারিদিকে তাকিয়েছিল মেয়েটা। চেনা পরিচিত এই কক্ষ যেন হুট করে বেশ অপরিচিত হয়ে উঠেছে তার কাছে। কিছুক্ষণ আগেই তাকে এই রুমে বসিয়ে দিয়ে গেছে শুভ্রতা ও তার কিছু কাজিন। তাকে অপেক্ষা করতে বলেছে শুভ্রের আসার। তবে বসে থাকতে থাকতে বিরক্ত আনিকাও খুব বেশি সময় হয়নি তার এই কক্ষে আসার। তারপরেও সে বিরক্ত। এই ভারী শাড়ি গয়না পরে আর থাকা সম্ভব হচ্ছে না তার দ্বারা। ভীষণ অস্বস্তি হচ্ছে তার। এ পর্যায়ে হুট করে বিছানা থেকে উঠে দাঁড়ালো আনিকা। হনহনিয়ে এগিয়ে গিয়ে কাভার থেকে কমফোর্টেবল একটা প্লাজো ও কুর্তি বের করে ওয়াশরুমে ঢুকলো সে। বেশ কিছুটা সময় নিয়ে একটা ফ্রেশ শাওয়ার নিয়ে বেরিয়ে আসলো আনিকা। দীঘল কালো চুলগুলো টাওয়ালে পেঁচিয়ে রাখা কপালদ্বয়ের মাঝে কিছু ছোট ছোট চুলের অবাধ্য বিচরণ, সাথে বিন্দু বিন্দু জলের ফোঁটা স্থায়িত হয়েছে সেখানে। মেয়েটার হাতে তার বিয়ের শাড়ি ও গহনা, যা যত্ন সহকারে খুলে গুছিয়ে রেখেছে সে। সেগুলো সোফার এক কোণায় রেখে এগিয়ে গেল ড্রেসিং টেবিলের সামনে। চুলের থেকে টাওয়াল খুলে ভালো করে মুছতে লাগলো সে। সেই সময়ে কক্ষে প্রবেশ ঘটল শুভ্রের। কক্ষে ঢুকেই দরজা লাগিয়ে ঘুরে দাঁড়াতেই সামনের দৃশ্য দেখে থমকে দাঁড়ালো সে। হৃস্পন্দন থমকালো তার। হালকা আকাশি কালারের কুর্তি ও হোয়াইট কালারের প্লাজোর সাথে হোয়াইট ও হালকা আকাশি কালার মিশ্রিত ওড়না গলায় ঝুলিয়ে রেখে সামনে দাঁড়িয়ে থাকা এক স্নিগ্ধ নারীকে দেখে মুগ্ধ হলো সে। দিন দুনিয়া ভুলে তাকিয়ে থাকলো এক দৃষ্টিতে। আঁখি জোড়ায় একরাশ মাদকতা ভর করেছে তার। অথচ কক্ষে প্রবেশ করার আগেও সে কিছুটা রেগেছিল এই নারীর প্রতি, যার এক বিন্দু অবশিষ্ট নেই আর। ধ্যানজ্ঞান হারিয়ে তাকিয়ে থাকলো তার ব্যক্তিগত ছলনাময়ী নারীর পানে। ধ্যান ভাঙল তার মেয়েলি কণ্ঠস্বরে। এভাবে ভূতের মতো দাঁড়িয়ে আছেন কেন? আনিকার সন্ধান কণ্ঠে হালকা কেশে নিজেকে সামলালো শুভ্র। আনিকার দিকে এক পলক তাকিয়ে কোনো কিছু না বলেই কাভার থেকে টাওয়াল নিয়ে সোজা ঢুকলো ওয়াশরুমে। আনিকা বিস্মিত হলো। তাকে এভাবে ইগনোর করার কারণ কিছুই বুঝল না সে। নানা চিন্তায় চিন্তিত হয়ে হাতের টাওয়াল ব্যালকনিতে মেলে দিয়ে সে গিয়ে বসলো বিছানার এক কোণে। শুভ্র বেরোলো প্রায় 10 মিনিট পর। খট করে আওয়াজ হতেই আনিকা তাকালো ওয়াশরুমের দরজার পানে। শুধুমাত্র একটা তাওয়াল পিছিয়ে বেরিয়ে আসছে শুভ্র। আনিকা ফট করে চোখ সরিয়ে নিল। অজানা শিহরণ খেললো তার তনু মন জুড়ে। কিছুটা কেঁপে উঠল সে। অস্থির লাগলো তার। এমন তো নয় যে সে আজ প্রথম এই পুরুষকে এইভাবে দেখছে। আগেও বহুবার দেখেছে, এর থেকেও বেশি। তারপরেও এত লজ্জা অস্থিরতার কারণ নিজেই বুঝলো না সে। তবে বেশি বুঝতেও চাইল না আর। তবে মনে মনে পুরুষটিকে বেহায়া লজ্জাহীন উপাধি দিতে ভুলল না সে। তাকে লজ্জাহীন বলে। অন্যদিকে নিজেই নির্লজ্জতার মস্ত বড় প্রমাণ দিয়ে আর চোখে দেখতে থাকলো পুরুষটিকে। এ বিষয়ে তার মস্তিষ্ক বিদ্রোহ জানালো। তার মন দৃঢ় কণ্ঠে বলল, সে তোর বর। একবার নয়, দুইবার বিয়ে করা বর। তাকে তুই দেখতেই পারিস। এতে কোনো নির্লজ্জতা নেই। সে তোর সামনে আসতে পারলে তুই দেখবি না কেন? বেশি করে দেখবি। আর্নিকা মনের কথাই শুনল। শুনবে নাই বা কেন সে? সে তো আকৃষ্ট হয়ে পড়েছে এই পুরুষের লোমহীন উন্মুক্ত চওড়া পুরুষালী বক্ষের উপর। এই স্থান যে তার এক বড়ই প্রিয়, এক নিরাপদ আশ্রয় হয়ে উঠেছে। এই বুকে মাথা রাখলে সে নিজেকে সব থেকে সুখী মানুষ বলে মনে হয় তার। পুরুষালী বক্ষে বিন্দু বিন্দু শীতল জলের ফোঁটা। ভেজা চুলের থেকে পড়া জলের কণায় যেন মাদকতা মেশানো আছে। আদো ভেজা খাঁচা খাঁচা দাড়ি মাঝে কয়েক ফোঁটা জলের বিন্দুর উপর দৃষ্টি আটকেছে আনিকার। মেয়েটা না চাইতেও বারংবার আর চোখে দেখে চলেছে তাকে। আমাকে দেখা শেষ হলে একটু এদিকে এসো, আর না হলে একটু বিরতি নাও। নামাজটা শেষ করে না হয় আবার দেখা দেখির পর্ব শুরু করব। হঠাৎ কথায় চমকে উঠল আনিকা। তার এভাবে দেখার মাঝেই শুভ্র যে সাদা পাঞ্জাবি পরে জায়নামাজ বিছিয়ে তার অপেক্ষায় আছে তা দেখলেও সেভাবে খেয়াল করেনি মেয়েটা। শুভ্রের কথায় কিছুটা লজ্জা পেল সে। তারপরেও উঠে ধীর পায়ে এগিয়ে গেল শুভ্রের দিকে। শুভ্র নিগুড় দৃষ্টিতে দেখল তাকে। আনিকা তার সামনে এসে দাঁড়াতেই শুভ্র অদক্ষ হাতে মেয়েটার গলায় জড়ানো ওড়না মাথায় দিয়ে দিল হিজাবের ন্যায়। আনিকা পুরোটা সময় মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকলো শুভ্রের দিকে। সাদা শুদ্ধ পাঞ্জাবিতে যেন আরো বেশি স্নিগ্ধ লাগছে তাকে।
ঘরের বড় লাইট অফ থাকায় ক্যান্ডেলের মৃদু আলোতে যেন আর তার স্নিগ্ধতা বেড়েছে কয়েক গুণ। তার এমন দৃষ্টি দেখে শুভ্র হাসলো, কিছু বলল না, আর তার শক্ত কঠোর হাতজোড়া আলতো করে রাখলো আনিকার দুগানে। খুবই যত্ন সহকারে দীর্ঘ সময় নিয়ে নিজ অধৈর্যরা ছুঁয়ে দিল অর্ধাঙ্গিনীর ললাটে। বিড়বিড় করে বলল, আমার হৃদস্পন্দন, আমার হৃদস্পন্দনময়ী, আমার ব্যক্তিগত ছলনাময়ী, শুধুই আমারই তুমি। আবেশে আখিজোড়া বন্ধ করে নিল আর্নিকা। শুভ্র আর্নিকাকে ছেড়ে ইশারায় জায়নামাজে দাঁড়াতে বলল সে। আর্নিকা মাথা নত করে মুচকি হাসলো। শুভ্রের কথা মতো সূরা পড়ে জায়নামাজে উঠে দাঁড়ালো। শুভ্র তার থেকে অল্প কিছুটা সামনে দাঁড়ালো জায়নামাজে। উদ্দেশ্য মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করা ও তাদের আগামী জীবনের সুখ শান্তির জন্য দোয়া করা। দুরাকাত নফল নামাজ শেষ করে সোফার এক কোণায় বসে আছে আর্নিকা। শুভ্র জায়নামাজ উঠিয়ে ভাঁজ করে আগের স্থানে রেখে দাঁড়ালো। আর্নিকার সামনে বেশ শান্ত কণ্ঠে বলল, চলো শুরু করো। মেয়েটা অবাক চমকে যাওয়া দৃষ্টিতে তাকালো তার দিকে। চোখের ভাষায় স্পষ্ট শুভ্র কি বলল তা সে এক বিন্দুও বোঝেনি, তবে মন মস্তিষ্ক তার নানা উদ্ভট চিন্তা শুরু করে দিয়েছে। সেই ধারণাতেই চোখ বড় বড় করে তাকিয়ে আছে সে শুভ্রের দিকে। হকচকিয়ে উঠে বলল, কি বলছেন? শুভ্র তার পাশ ঘেঁষে বসতে বসতে শান্ত কণ্ঠেই বলল, আমাকে দেখায় বিরতি নিয়েছিল না, আবার সেটাই শুরু করতে বললাম। আর্নিকা তার কথায় তীব্র বিরোধিতা জানিয়ে বলল, মোটেও আমি আপনাকে দেখছিলাম না। তাহলে কি দেখছিলে? মেয়েটা এলোমেলো দৃষ্টি ফেলে কি বলবে বুঝতে না পেরে তৎক্ষণাৎ মাথা কিছুটা অসহায় মুখে যা আসলো তাই বলল সে। আ- আমি আমি তো সাজানো ঘরটা দেখছিলাম। কত সুন্দর লাল গোলাপ আর ক্যান্ডেল দিয়ে সাজিয়ে রেখেছে। শুভ্র মাদকতার ন্যায় শান্ত দৃষ্টি তখন মেয়েটার অশান্ত আখিদয়ের মাঝে। স্থির দৃষ্টিতে তাকিয়ে থেকেই সে শুধালো। পছন্দ হয়েছে? এই প্রশ্ন এবার কিছুটা শান্ত হলো আর্নিকা। কক্ষের চারিপাশে নজর বুলিয়ে তৎক্ষণাৎ বলল। হ্যাঁ, খুব। শুভ্র হঠাৎ অনাকাঙ্ক্ষিতভাবে আর্নিকাকে টেনে নিজের উড়োর উপর বসিয়ে কোমর জড়িয়ে ধরে মুখ গুজল মেয়েটার নরম গলায়। আর্নিকা কিছু সময় স্তব্ধ হয়ে থাকলেও পরক্ষণে গলার পাশে চিনচিনে ব্যথা অনুভব করতেই ছটফটিয়ে উঠল মেয়েটা। নেমে আসতে চাইল। শুভ্র তৎক্ষণাৎ তার কোমর দুহাতে জড়িয়ে ধরে তাকে এক অদ্ভুত মাধুর্য কণ্ঠে বলল। ডোন্ট ডিস্টার্ব। তার কণ্ঠে থেমে গেল আর্নিকা। বেসামালুর স্পন্দন সামলাতে স্থির হয়ে বসে থাকলো সে। শুভ্রের ছোঁয়ায় ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে মেয়েটা। আখিজোড়া বন্ধ করে দুহাতে শুভ্রের পিঠের দিকের পাঞ্জাবির অংশ খামচে ধরে বসে আছে সে। মনের মাঝে চলছে এক সুখকর অনুভূতির বিচরণ। আখিজোড়া বন্ধ করে অনুভব করছে তার প্রতিটা স্পর্শ। শুভ্র কিছু সময় নিজের কার্যসিদ্ধি করে মুখ তুলে তাকালো অর্ধাঙ্গিনীর মুখপানে। ফের তার গালে শুষ্ক অধৈর্যরা ছুঁয়ে দিয়ে সেভাবেই থেকেই বলল, এবার তোমাকে একটু কাঁদাইবো। আনিকা তৎক্ষণাৎ বলে উঠল, না। শুভ্র ভ্রুজোড়া কুঁচকে বলল। আনিকা তাকালো তার মুখপানে, বলল, আজ সারা রাত গল্প করব তাই। শুভ্রের কুচকানো ভ্রুজোড়া আরো খানিকটা কুঁচকে গেল। গম্ভীর কণ্ঠে বলল, গল্প কেন করতে হবে? আর্নিকা সব লজ্জা সংকোচ ছেড়ে বেশ সিরিয়াস ভাব নিয়ে ফটাফট বলল, আজ আমরা বেলকনিতে বসে চাঁদ দেখতে দেখতে গল্প করব। আমাদের তো সেভাবে গল্প করা হয়নি। আর জানেন তো, আমার অনেক দিনের ইচ্ছে রাতের অন্ধকারে বেলকনিতে বসে চাঁদের মিষ্টি আলো গায়ে মাখতে মাখতে প্রিয় মানুষটার সাথে গল্প করব। শুভ্র এবার বেশ শান্ত চোখে তাকালো আর্নিকার দিকে। বেশ শান্ত ও শীতল কণ্ঠে বলল, তোমার এসব অদ্ভুত ইচ্ছার জন্য আমি আমার বাসরাত নষ্ট করব? মেয়েটা আবারও লজ্জায় কুঁকড়ে গেল। এই বেহলাজ পুরুষের কথায় টিকে থাকা মুশকিল হলো। তবুও নিজের ইচ্ছে পূরণের জন্য আবারও বলল। না। তার একরোখা জবাবে মেয়েটা হতাশ হলো। কিছু বলতে চাইল, তবে তার আগেই শুভ্র বলে ওঠে, দুইবার বিয়ে করলাম। এই এক জীবনে দুইবার বাসর রাত পেয়েও যদি বাসর রাতে বাসর করতে না পারি, তাহলে আমি তো ব্যর্থ পুরুষ। মেয়েটা তার ভাষা হারালো। কি বলবে শব্দ খুঁজে পেল না। পুরুষটি বোঝার সময়টুকুও দিল না। তার অর্ধাঙ্গিনীর কোমল অধৈর্যরা নিজ আয়ত্তে নিয়ে নিল সে। মেয়েটা ছোটাছুটি করেও ব্যর্থ হলো। শেষে শান্ত হয়ে আখিজোড়া বন্ধ করে নিল সে। দুহাতে আঁকড়ে ধরল শুভ্রের পিঠের দিকের পাঞ্জাবির কিছু অংশ।
তার সম্মতি পেয়েই শুভ্র আনিকাকে কোলে নিয়েই উঠে দাঁড়ালো। এগিয়ে গেল ফুলে সজ্জিত বিছানার দিকে। বিছানায় বসিয়ে বেশ সময় নিয়ে ললাটে অধর ছুঁয়ে দিয়ে বিড়বিড় করে বলল, আমার হৃদস্পন্দন